অন্তর্বর্তী সরকারের একটা বিধান আছে। আমরা বলেছি যে এটাকে হতে হবে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার, মানে কথাটা হতে হবে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার। সেক্ষেত্রে আমি সুনির্দিষ্টভাবে বুঝতে পারবো যে তাদের কাজ শুধুমাত্র একটা নির্বাচন আয়োজন করা, এর বাইরে অন্যান্য যে কোনো অ্যাম্বিশন আসলে তাদের জুরিসডিকশনের বাইরে বলে বিবেচিত হবে। আচ্ছা, এরপর হচ্ছে একটা পর্যায় পর্যন্ত সামনে নির্বাচন, এই নির্বাচন, তারপরে নির্বাচন আমরা তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তী সরকারের অধীনে করতে পারি, কিন্তু আমরা বলেছি একটা পর্যায়ে এনসিসি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, তারাই এই দায়িত্ব নিতে পারে। যদি নির্বাচন কমিশন থাকে এবং এনসিসি থাকে তাহলে আলাদা করে এই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা থাকার দরকার নাই। ওইটা আমরা কিভাবে এই ফরমেশনটা হবে সেটা আমরা মন্তব্যের ঘরে পরিষ্কার করে জানিয়ে দিয়েছি। এবং এই নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার, এটার মেয়াদ আমরা নির্বাচন কমিশন বলেছে সম্ভবত 4 মাস, সংবিধান সংস্কার কমিশন বলেছে 3 মাস, আমরা বলেছি এটা 70 থেকে 75 দিন হয় যথেষ্ট। যদি নির্বাচন কমিশন অ্যাক্টিভ থাকে, কারণ সবসময় নির্বাচন কমিশন প্রস্তুত থাকে নির্বাচন করার জন্য, পাশাপাশি সাংবিধানিক কাউন্সিল আছে, সেক্ষেত্রে 70 থেকে 75 দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা মানে সম্ভব হবে বলে আমরা মনে করি। এনসিসি যখন আপনি খেয়াল করবেন যে একটা সরকারের পরে আরেকটা সরকার আসার আগ পর্যন্ত যে মধ্যবর্তী টাইমটা, এই সময় তো এনসিসি থাকবে, এবং আমরা বলেছি যে এনসিসির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে সেক্ষেত্রে সেটা তদন্ত করতে পারবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে আমরা বলেছি যে আর্থিক স্বাধীনতার কথা এসেছে, প্রস্তাব করেছেন, আমরা মনে করি এটা ভালো প্রস্তাব, কিন্তু বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে। জরুরি অবস্থার ক্ষেত্রে আমরা বলেছি যে সংসদ চলাকালীন যদি জরুরি অবস্থা জারি করার মতো পরিস্থিতি দেশে আসে তাহলে উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে জরুরি অবস্থা জারি করতে হবে। নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের সময় জরুরি অবস্থা জারি করা যাবে না, যে কোনো পরিস্থিতি হোক, কারণ এই সময় এটা খুব গুরুত্বপূর্ণ সময়, তখন শুধু নির্বাচন আয়োজন করতে হবে। ইতিমধ্যে সংবিধান আছে, আবার কেন দরকার, তারা ঠিক দাবি তোলেন বলে আমাদের কাছে মনে হয় না। আমরা বলেছি যে গণপরিষদের মাধ্যমে কারা গণপরিষদে যাবে, জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই গণপরিষদে যাবে। অর্থাৎ আগামী নির্বাচন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে জাতীয় রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যে আগামী নির্বাচনটা গণপরিষদ নির্বাচন হবে, অর্থাৎ যারা নির্বাচনের মধ্যে দিয়ে বিজয়ী হবে, জনগণ যাদেরকে ভোট দেবে, তারা গণপরিষদ সদস্য হিসেবে সংসদে যেটাই বলি বা মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেখানে তারা যাবে। এবং আমরা এইটা বলেছি যে গণপরিষদ তো একটা স্বল্প মেয়াদের ব্যাপার, সেটা 120 দিন হতে পারে, 6 মাস হতে পারে। গণপরিষদ শেষ হওয়ার পরে ওই নির্বাচিত বডি পার্লামেন্টের রূপ নিতে পারে, এরকম উদাহরণ পৃথিবীর অনেক জায়গায় আছে, যেটা আমাদের আগেরই প্রস্তাব। কমিশন কিন্তু যেভাবে বলেছে, আপনারা খেয়াল করবেন তাদের ভাষাটা, যে গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদ, তার মানে তারা বলছেন যে এমন একটা নির্বাচিত বডি যেখানে আপনি একই সাথে গণপরিষদ সদস্য এবং একই সাথে পার্লামেন্ট মেম্বার, 3 দিন এরকম হতে পারে যে 3 দিন গণপরিষদ সদস্য, 3 দিন পার্লামেন্ট মেম্বার, কিংবা বিকালের সেশন গণপরিষদ, সন্ধ্যার সেশন পার্লামেন্ট, এরকম অনেক জায়গায় ঘটেছে। এটা আলোচনা হতে পারে, কিন্তু আমাদের প্রস্তাবটা কিন্তু একটু ডিফারেন্ট, এসেন্সির দিক থেকে এক হলেও একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে আমরা বলেছি আগে গণপরিষদের কার্য সম্পন্ন হবে না, এটা তো জুলাই সনদ হবে, এবং জুলাই সনদের মধ্য দিয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে যে আমরা যদি সিদ্ধান্তে আসতে পারি যে সংবিধানের বড় পরিবর্তন কিংবা সম্পূর্ণ নতুন সংবিধান যেটাই হোক এটা লিখিত হবে, তখন এই সংবিধানের প্রশ্নে তখন আবার নতুন করে সিদ্ধান্ত নেওয়া যাবে বলে আমরা মনে করি। সুতরাং আমাদের দিক থেকে তো আমরা আগেই বলেছি যে এই সংবিধানকে বাতিল করা দরকার, এবং লিগ্যাল ফ্রেম অর্ডারের মধ্য দিয়ে আগামী ইলেকশন হতে পারে কিংবা জুলাই সনদের মধ্যে দিয়ে হতে পারে, পদ্ধতি অনেকগুলো আছে। আগে জাতীয় ঐক্যমত্য হতে হবে এইসব বিষয়ে, মানে দেশ একেবারে নতুন করে স্বাধীন না হলে নতুন করে সংবিধান লেখা যাবে না, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আপনি দরকার পড়লে নতুন করে সংবিধান লিখতে হবে, এবং সেই ক্ষেত্রে আমাদের পজিশন হচ্ছে যে এই বিদ্যমান সংবিধান আর কোনোভাবেই গণ অভিপ্রায়কে ধারণ করে না। সেক্ষেত্রে এই সংবিধান এবং এটা একটা বিশেষত একদলীয় সংবিধান, একটা দলের জন্য মানে তৈরি করা একটা সংবিধান, সে কারণে এই সংবিধানটা, এবং এটা দাঁড়িয়ে আছে আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মানে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র, মুক্তিযুদ্ধের যে এসেন্স, তার বিরুদ্ধে এই সংবিধানটা দাঁড়িয়ে আছে। সেক্ষেত্রে মুক্তিযুদ্ধকে আবারও জনগণের কাছে নেওয়ার জন্য এই সংবিধানটাকে বাতিল করে দিয়ে নতুন একটা সংবিধান মানে লেখা দরকার, এটা আমাদের পজিশন। সাধারণত ধারণা হচ্ছে যে এই সংবিধান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত, কিন্তু আসলে এটা ঠিক ধারণা না। মূল ধারণাটা হচ্ছে যে আমাদের মূলত প্রথম সংবিধান ছিল আমাদের যেটা মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র, সেটা ছিল প্রথম সংবিধান। পরবর্তীতে এই সংবিধানটাকে এলাবোরেট না করে তারা অনির্বাচিত লোকদের একটা গণপরিষদ, সেই গণপরিষদে তারা এমন কতগুলো জিনিস নিয়ে আসে যেটা তাদের দলীয় মূলনীতি, 4টা যে মূলনীতি, এটা আসলে আওয়ামী লীগের দলীয় মূলনীতি। কারণ 1972 সালের 19 ফেব্রুয়ারি একটা সমাবেশে শেখ মুজিবুর রহমান পরিষ্কারভাবে বলেছিলেন এই 4টা হচ্ছে আওয়ামী লীগের মূলনীতি, যেটা পরবর্তীতে সংবিধানে জায়গা করে নেয়। এই জন্য এই 72 সংবিধানটা আসলে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের বিরুদ্ধে। এই কারণে আমরা বলেছি যে আসলে আমাদের দেশের প্রথম সংবিধান হচ্ছে আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র, সেটাই প্রথম সংবিধান, এবং এই 72 সংবিধান আসলে তার বিরুদ্ধে একটা সাংবিধানিক কু।